কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা? আমি তোমাদের বন্ধু আর যে সুকান্ত। আজ তোমাদের জন্য যে কাহিনীটা নিয়ে এসেছি সেটা কোনো কাল্পনিক গল্প নয়, তবে এই কাহিনীটি তোমার কল্পনাকেও হার মানাবে। বছরখানেক আগে এক বিশেষ কাজে আমি বাংলাদেশে গিয়েছিলাম। তখন ঢাকা শহরের ব্যস্ততার মাঝে পরিচয় হয়েছিল রাকিব নামের এক যুবকের সাথে। কাজের ফাঁকে এক সন্ধ্যায় আড্ডা দিতে দিতে রাকিব আমাকে তার বাবার জীবনের এক হাড় হিম করা অভিজ্ঞতার কথা শোনায়। আজকে আমি সেই গল্পটাই তোমাদের শোনাব। ঘটনাটা ১৯৮০ সালের দিকের। জায়গাটা কুমিল্লার এক প্রত্যন্ত গ্রাম। তখনকার গ্রাম বাংলার রাতগুলো ছিল আজকের চেয়ে অনেক বেশি অন্ধকার আর রহস্যময়। বিদ্যুৎ ছিল না কোনো কোলাহল। সেই নিঝুম অন্ধকারে পুকুর বিলে কি খেলা চলত তা আজও অনেকের অজানা। রাকিবের বাবার বয়স তখন বড়জোর ২০ কি ২২, টগবগে যুবক। আর সেই বয়সেই তিনি মুখোমুখি হয়েছিলেন এমন এক বিভীষিকার যা শুনলে আজও ওই গ্রামের মানুষ রাতে মাছ ধরতে বেরোতে ভয় পায়। চলো ফেরা যাক ১৯৮০ সালের সেই বর্ষণ মুখর রাতে। কানে হেডফোনটা দিয়ে নাও, কারণ বাইরের বৃষ্টির শব্দের চেয়েও ভয়ঙ্কর কিছু আজ তোমার ঘরে ঢুকতে চলেছে। ১৯৮০ সাল। কুমিল্লার বুড়িচং অঞ্চলের সেই গ্রামটা তখন যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। বর্ষার সময় চারপাশটা অথই জলে ভেসে যেত। গ্রামের মানুষের প্রধান নেশা আর পেশা ছিল মাছ ধরা। রাকিবের বাবা, আমরা তাকে গল্পে আরিফ নামেই ডাকি, ছিলেন সেই গ্রামের সবচাইতে সাহসী মাছ শিকারী। আরিফের জানের বন্ধু ছিল সালাম। গ্রামের মানুষ বলতো, আরিফ আর সালাম যদি রাতে একবার খালের ও মাথায় কোঁচ নিয়ে দাঁড়ায় তবে কোনো বড় মাছের নিস্তার নেই। সেদিন ছিল শ্রাবণের এক তপ্ত মেঘলা দিন। সকাল থেকেই আকাশটা ভার হয়েছিল। বিকেলের দিকে শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি, সাথে দমকা হাওয়া। গ্রামের মানুষ সন্ধ্যার পরপরই কুপি নিভিয়ে শুয়ে করেছে। আরিফ তার বিছানায় শুয়ে বৃষ্টির শব্দ শুনছিল। হঠাৎ মনে হলো তার জানলার বাঁশের কপাটে কেউ খুব হালকা করে টোকা দিল। ঠক ঠক ঠক। আরিফ ধর্মড়িয়ে উঠে বসল। জানলার ওপাশে লণ্ঠনের একটা ঝাপসা আলো। কপাটের ফাঁক দিয়ে আরিফ দেখল সালাম দাঁড়িয়ে আছে, তার মাথায় পুরনো চটের বস্তা দেওয়া, বৃষ্টি থেকে বাঁচার জন্য। সালাম ফিসফিস করে বলল, আরিফ ওঠরে, আজ বিলে ঢল নামছে। খালের মাঝামাঝি সেই বড় গর্তটায় প্রচুর বোয়াল মাছ পড়ছে। দেরি করিস না, কোঁচটা নিয়ে তাড়াতাড়ি আয়। আরিফের রক্তে মাছ ধরার নেশা। বৃষ্টির আলসেমি ঝেড়ে ফেলে সে তার লোহার কোঁচ আর খালুইটা গুছিয়ে নিল। মা বাবার ঘুম না ভাঙিয়ে অতি সন্তর্পণে সে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে অন্ধকার এতটাই ঘন যে হাতের তালুও দেখা যায় না। সালাম আগে আগে লণ্ঠন হাতে হাঁটছে, আরিফ তার পেছনে। দুজনেই কাদামাখা মেঠো পথ ধরে গ্রামের সীমানা ছাড়িয়ে বিলে নামল। বাতাসের শব্দে চারপাশের বাঁশঝাড়গুলো এমনভাবে গোঙাচ্ছিল মনে হচ্ছিল কেউ যেন যন্ত্রণায় আর্তনাদ করছে। কিন্তু আরিফ এসবে কান দিল না। তার মাথায় তখন শুধুই সেই বিশাল বোয়াল মাছের চিন্তা। বিলে জল বেড়েছে। লণ্ঠনের আলোয় জলের ওপর বৃষ্টির ফোঁটাগুলো যেন হাজার হাজার ছোট ছোট পোকার মতো নাচছে। সালাম ইশারা করল খালের মাঝামাঝি একটা বড় কচুরিপানার ঝোপের দিকে। ওখান থেকে এক বিচিত্র ছলাৎ ছলাৎ শব্দ আসছিল, যেন কোনো বিশাল মাংসল প্রাণী জলের নিচে শরীর দোলাচ্ছে। সালাম ফিসফিস করে বলল, আরিফ তুই পাড়ে দাঁড়া, আমি আস্তে করে জলের ভেতরে নামছি। মাছটা ওখানেই আছে, তুই শুধু লণ্ঠনটা উঁচিয়ে ধরিস যাতে আমি নিশানা করতে পারি। আরিফ পাড়ে দাঁড়িয়ে রইল। সালাম কোমর সমান জলে নামল। কচুরিপানার ঝোপটার কাছে যেতেই ঝপ করে এক অদ্ভুত নীরবতা নামল। আরিফ দেখল জলের নিচ থেকে রূপালি রঙের একটা বিশাল ঝিলিক সালামের কোচের নিচ দিয়ে বয়ে গেল। সালাম একবার কোপ মারল, কিন্তু মাছটা পালিয়ে গেল। সালাম সাবধানে, ওটা কিন্তু খুব বড় মাছ, আরিফ পাড় থেকে সতর্ক করল।
কিন্তু সালাম কোনো উত্তর দিল না। সে ক্রমশ খালের আরও গভীরের দিকে এগোতে লাগল। আরিফ লণ্ঠনের আলো সেদিকে ফেলল, কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায় লণ্ঠনটা নিভে গেল। চারপাশে তখন নিরেট অন্ধকার। আরিফ চিৎকার করে ডাকল, সালাম, লণ্ঠন নিভে গেছে, তুই কোথায়? কোনো উত্তর নেই, শুধু খালের জলের শব্দ। আরিফ পকেট থেকে দিয়াশলাই বের করে লণ্ঠনটা জ্বালাবার চেষ্টা করল, কিন্তু ভিজে বারুদে কাঠি জ্বলছে না। হঠাৎ জলের ভেতর থেকে সালামের গলার শব্দ ভেসে এলো, আরিফ, পেয়েছি রে, ধরছি মাছটারে, তুই আলো জ্বাল। আরিফ শেষ পর্যন্ত লণ্ঠনটা জ্বালাতে পারল। আলোর বৃত্তটা যখন জলের উপর পড়ল, আরিফ দেখল সালাম পাড়ে উঠে আসছে। তার হাতে বিশাল একটা বোয়াল মাছ। মাছটা সালামের কোমর সমান লম্বা। সালাম হাঁপাচ্ছিল। তার গায়ের সেই চটের বস্তাটা ভিজে গায়ের সাথে সেঁটে গেছে। আরিফ, দেখ কি ধরছি, কিন্তু তুই কই গেলি? সালাম বলল। আরিফ অবাক হয়ে বলল, আমি তো এখানেই দাঁড়ানো, তুই কি বলছিস? সালাম যখন আরিফের কাছে এলো, তখন আরিফের রক্ত হিম হয়ে গেল। সালামের চোখের মণি দুটো লণ্ঠনের আলোয় কেমন যেন বেড়ালের মতো জলজল করছে। তার নখের ডগাগুলো কুচকুচে কালো। সালাম সেই বিশাল বোয়াল মাছটা আরিফের সামনে ছুঁড়ে দিল। আরিফ যখন নিচু হয়ে মাছটা দেখতে গেল, তার কলিজা যেন গলার কাছে উঠে এলো। মাছটার গা রূপালি ঠিকই, কিন্তু তার মুখটা কোনো মাছের মুখ নয়। সেই মরা বোয়াল মাছটার মুখটা অবিকল আরিফের নিজের মুখের মতো। সেই একই নাক, একই চোখ, এমনকি আরিফের থুতনিতে যে একটা ছোট কাটা দাগ আছে, সেই দাগটাও মাছটার মুখে বর্তমান। মাছটা হঠাৎ চোখ মেলল। আরিফের নিজের চোখ দিয়ে মাছটা তার দিকে তাকিয়ে এক বিভৎস পৈশাচিক হাসি হাসল। মাছটার মানুষের মতো দাঁতগুলো বেরিয়ে এলো। মাছটা মানুষের গলায় গজগজ করে বলে উঠল, আরিফ রে, মাছ তো আমি ধরি নাই, মাছ তো তুই নিজেই। সালাম নামের সেই মূর্তিটা তখন খিলখিল করে অট্টহাসি শুরু করল। আরিফ দেখল সালামের শরীরটা ক্রমশ লম্বা হয়ে যাচ্ছে, তার পা দুটো উল্টো দিকে ঘুরছে। আরিফ বুঝতে পারল এটা সালাম নয়, নিশির ডাকের সেই মায়া তাকে গ্রাম থেকে কয়েক মাইল দূরে এই নির্জন খালে নিয়ে এসেছে। ভয়ে আর বিস্ময়ে আরিফের হাত থেকে লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল। আরিফ আর এক মুহূর্তও দেরি করল না। মাছ আর কোচ ফেলে দিয়ে সে দিকবিদিক জ্ঞান হারিয়ে গ্রামের দিকে দৌড়াতে শুরু করল। পেছনে শুনতে পেল সেই মাছের কর্কশ হাসি আর সালামের ছদ্মবেশ ধারা সেই অপশক্তির আর্তনাদ, ফালাইয়া যাবি কই, আজ রাতেই তোর শেষ রাত। আরিফ তখন পাগল প্রায়। কাদা জল মাখা মেঠো পথ দিয়ে সে জানপণে দৌড়াচ্ছে। বৃষ্টির বেগ এখন আরও বেড়েছে, সাথে যোগ হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। আরিফ বুঝতে পারছে না সে ঠিক কোন দিকে যাচ্ছে। হঠাৎ আরিফের কানে এলো এক করুণ গোঙানি, ওরে বাবা গো, কে আছিস, আমার একটু বাঁচারে। আরিফ থমকে দাঁড়ালো। রাস্তার ধারের এক বিশাল শ্যাওলা ধরা গাব গাছের নিচে একজন বসে আছে। বিজলি চমকাতেই সে দেখল এক বৃদ্ধা, চেনা চেনা মুখ, গ্রামের উত্তর পাড়ার জহুরা দাদি। দাদি, আপনি এখানেই ঝড়ের রাতে? আরিফ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল। বুড়ি ডুকরে কেঁদে উঠল, আর বলিস না আরিফ, হাট থেকে ফেরার পথে পা পিছলে গর্তে পড়ে গেছি, মনে হয় পাটা ভেঙেই গেল রে, আমার একটু ভিটে পর্যন্ত পৌঁছে দিবি বাবা? আরিফের মনটা নরম হয়ে গেল। সে নিচু হয়ে বলল, দাদি, আমার কাঁধে উঠে বসুন, আমি আপনাকে গ্রাম পর্যন্ত নিয়ে যাচ্ছি। বুড়ি কোকিয়ে কোকিয়ে আরিফের কাঁধে উঠল। প্রথমে মনে হলো দাদি খুব হালকা, যেন একটা শুকনো খড়ের আঁটি, কিন্তু কয়েক পা হাঁটার পরই আরিফ লক্ষ্য করল এক অদ্ভুত পরিবর্তন। যত সময় যাচ্ছে দাদির ওজন যেন কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তার ঘাড়ের হাড় মটমট করে শব্দ করছে। তারপর আরিফের নাকে এলো এক উগ্র পচা মাংসের গন্ধ। বুড়ি তার কানের কাছে ফিসফিস করে বলল, আরিফ রে, মাছ তো পেলি না, এখন আমারে খাইয়া দেখবি দেখি। আরিফের আত্মা খাঁচায় ঢোকার উপক্রম হলো। সে অনুভব করল বুড়ির নখ ক্রমশ লম্বা হয়ে তার চামড়া চিরে মাংসের ভেতর ঢুকে যাচ্ছে।
ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এক বিশাল বিদ্যুৎ চমকালো। রাস্তার পাশের ডোবার স্থির জলে আরিফ তার নিজের ছায়া দেখতে পেল। তার পিঠের ওপর কোনো বৃদ্ধা নেই, সেখানে বসে আছে এক লম্বা কুচকুচে কালো কঙ্কালসার ডাইনি। তার চুলগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে, আর তার উল্টো পা দুটো আরিফের কোমর পেঁচিয়ে ধরেছে। ডাইনিটা অমানুষিক গলায় ডেকে উঠল, সালাম রে, ডাকছিলি না? ওই তো সালাম আসতেছে। পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, আরিফ দাঁড়াও, আমি আসছি। কিন্তু এবার লণ্ঠনের আলোটা ছিল রক্তবর্ণ লাল। যে মানুষটা আসছিল তার শরীরের ওপরের অংশ মানুষের মতো হলেও নিচের অংশটা সেই বোয়াল মাছের মতো পিছল আর রক্তমাখা। আরিফ বুঝল সে এক মৃত্যু ফাঁদে পা দিয়েছে। তখনই তার মনে পড়ল দাদাজানের কথা। দাদাজান বলতেন, নিশির কবলে পড়লে ভয় পাবি না, শুধু সৃষ্টিকর্তার নাম নিবি আর চোখ বন্ধ করে দৌড় দিবি। আরিফ চোখ বন্ধ করল, শরীরের শেষ বিন্দু শক্তি দিয়ে এক ঝটকায় সেই ডাইনিটাকে পিঠ থেকে ফেলে দিল। ডাইনিটা আছড়ে পড়ল পাশের কাদা ভর্তি ডোবায়, আর সাথে সাথে এক বিকট কান ফাটানো চিৎকার উঠল, যেন শয়ে শয়ে শেয়াল একসাথে ডেকে উঠেছে। আরিফ আর পেছন ফিরে তাকালো না। দৌড়াতে দৌড়াতে সে খেয়াল করল বনের গাছগুলো যেন সরে যাচ্ছে। সেই গাব গাছটা বারবার তার সামনে ফিরে আসছে। সে যেন একই জায়গায় গোল গোল ঘুরছে। হঠাৎ তার কানে এলো তার মায়ের গলার স্বর, আরিফ খোকারে, কই গেলি তুই? ঘরে আয়। আরিফ আবেগে সেই শব্দের দিকে দৌড় দিতে চাইল, কিন্তু পরক্ষণেই তার হুঁশ ফিরল। এই মাঝরাতে মা বিলে আসবে কোত্থেকে? এটা নিশির আর একটা চাল। সে উল্টো দিকে দৌড় শুরু করল। কিছুক্ষণ পর দূরে একটা ঝাপসা আলো দেখতে পেল। ওটা গ্রামের মসজিদের ওপরের কুপির আলো। আরিফ যখন গ্রামের সীমানায় পৌঁছল তখন তার জ্ঞান প্রায় লুপ্ত হতে চলেছে। সে শুধু দেখল গ্রামের পুকুর পাড়ের সেই চেনা খেজুর গাছটা। তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। আরিফ যখন চোখ মেলল তখন ভোরের আলো বাঁশঝাড়ের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। সে শুয়ে আছে গ্রামের পুরনো মসজিদের বারান্দায়। মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজর নামাজের জন্য এসে আরিফকে এই অবস্থায় উদ্ধার করেন। আরিফের গায়ের পাঞ্জাবিটা ভালি ভালি করে ছেঁড়া, আর তার ঘাড়ের দুপাশে কালো নখের গভীর ক্ষত। আরিফের প্রচণ্ড জ্বর এলো। জ্বরের ঘোরে এসে শুধু বিড়বিড় করে বলছিল, বোয়াল মাছকা হাসছে, দাদি আমাকে নামতে দিচ্ছে না, সালাম রে ধরছে। পরদিন বিকেলে সালাম তাকে দেখতে এলো। সালামের নাম শুনে আরিফ আতঙ্কে কুঁকড়ে গেল। কিন্তু সালাম যখন ঘরে ঢুকল সে একদম স্বাভাবিক। তার সেই চিরচেনা হাসি, পরনে শুকনো লুঙ্গি। সালাম আরিফের কপালে হাত দিয়ে বলল, কিরে আরিফ, কাল রাতে কি হয়েছিল তোর? আরিফ কাপা কাপা গলায় বলল, সালাম, তুই কি কাল রাতে আমার জানলায় টোকা দিস নাই? লণ্ঠন নিয়ে আমাকে ডাকতে আসিস নাই? সালাম অবাক হয়ে বলল, কি বলিস এই সব? কাল সারা রাত মুষলধারে বৃষ্টি, আমি তো এশার নামাজ পড়েই কাঁথা মুড়ি দিয়ে ঘুম। মা কসম, আমি কাল বাড়ির চৌখাটো পার হইনি। আরিফের কপালে ঠান্ডা ঘাম জমল। সে এক এক করে সব ঘটনা খুলে বলল। সালামের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। আরিফের বাবা তখন ঘরে ঢুকেছিলেন। তিনি সব শুনে গম্ভীর গলায় বললেন, আরিফ রে, তোর কপাল ভালো যে তুই আল্লাহর নাম নিয়ে দৌড় দিয়েছিলিস। তোরে যে সালাম ডেকেছিল ওটা সালাম ছিল না, ওটা ছিল নিশি। নিশি সবসময় প্রিয় মানুষের রূপ ধরে ডাকে। আর তুই যে জহুরা দাদির কথা বলছিস? আরিফ উৎসুক হয়ে তাকালো। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জহুরা দাদি তো আজ থেকে 3 বছর আগে ওই শ্রাবণ মাসেই মারা গেছে। তোরা বন্ধুরাই মিলেই তো দাদির খাটিয়া বয়ে কবরস্থানে নিয়ে গিয়েছিলি। সেই কবরস্থানটা কিন্তু ওই খালের যাওয়ার পথেই পড়ে। আরিফের চোখের সামনে সেই দিনের স্মৃতি ভেসে এলো। হ্যাঁ, জহুরা দাদিকে তো ওরাই কবর দিয়েছিল। সালাম ফিসফিস করে বলল, ফিসফিস করে বলল, বড়রা বলে বিলে যখন নিশি নামে সে শিকারের প্রতিবিম্ব দিয়ে টোপ ফেলে। ওই মাছটা আসলে ছিল তোরই আয়ু। তুই যদি ওই মাছটা ছুতি তবে আজ ওই খালের নিচে তোরই লাশ ভাসত। তুই নিজেকেই নিজে শিকার করতে গেছিলিস আরিফ। সেই ঘটনার পর থেকে আরিফ আর কোনোদিন রাতে মাছ ধরতে যায়নি,
সালামত আর কোঁচ আর জাল পুড়িয়ে দিয়েছিল। আজও কুমিল্লার সেই গ্রামে বর্ষার রাতে খালের ধারে কেউ একা যায় না। গ্রামবাসীরা বলে ঝোড়ো হাওয়ায় এখনও নাকি খালের ওপার থেকে কারোর পরিচিত কণ্ঠে ডাক ভেসে আসে, কিন্তু কেউ সেই ডাকে সাড়া দেয় না, কারণ তারা জানে সেই ডাক মানুষের নয়, সেটা হলো নিশির ডাক। শুনলে তো মধ্যরাতের বন্ধুরা রাকিবের বাবার সেই হাড় হিম করা অভিজ্ঞতা। ভাবো তো একবার, যদি আরিফ সেদিন দাদির ছদ্মবেশ না চিনতে পারতেন, তবে আজ হয়তো রাকিব এই গল্পটা শোনানোর জন্যে বেঁচে থাকতো না। আসলে আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘুরে বেড়ায় যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদের খুব ভালো করে চেনে। তাই সাবধান, মাঝরাতে যদি পরিচিত কেউ জানলায় টোকা দেয় বা দূর থেকে ডাক দেয়, হুট করে বেরিয়ে যেও না। আগে নিশ্চিত হও সে আসলেও মানুষ তো, নাকি অন্ধকারের কোনো শিকারী। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভয়ঙ্কর রাতে। ততক্ষণ সাবধানে থেকো। শুভরাত্রি আমার মধ্যরাতের বন্ধুরা।